আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। তিস্তার পানি বইছে বিপদসীমার উপরে, লালমনিরহাটের নিচু এলাকায় পানিবন্দী হাজারো পরিবার। ৩ মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই লেক উন্মুক্ত, পর্যাপ্ত মাছ আহরণের আশা জেলেদের। গাইবান্ধায় মরুর প্রাণী দুম্বার খামার গড়ে সফল তরুণ উদ্যোক্তা, সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। দুপুর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় শাহবাগ চত্বর। দুপুর 2:30টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বিকেলে মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জুলাই সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এনসিপির সমাবেশের এই মুহূর্তের অবস্থা এবং দলটির নেতারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদি, আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদি, সমাবেশের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুমনা, ঠিক এই মাত্র আসলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমি এখানে নাহিদ ইসলাম হয়তো আর কিছুক্ষণ পরেই আজকের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ইশতেহার ঘোষণা করার কথা সেটি আসলে এখানে ঘোষণা করবে। তবে এই বিষয়ে আমি সরাসরি একটু বিস্তারিত তথ্য জানাবো। আমার সাথে রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন। একটু আপনার কাছে জানতে চাই, আজকের 3 আগস্ট গত বছর এই দিনেই কিন্তু এক দফার ঘোষণা দিয়েছিল। আজকে আবারও ঠিক শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আজকের মূলত উদ্দেশ্যটা কি? দেখুন, গত বছরের এই দিনে এখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যেই ডাক্তার নাহিদ ইসলাম দিয়েছিলেন, এখন আমরা মনে করি যে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের পাশাপাশি আমাদের পুনর্গঠনে যাওয়া প্রয়োজন। রাষ্ট্র পুনর্গঠনের জন্য যেই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, যেই কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, এনসিপির দিক থেকে আজকে আমরা সেই আমাদের ইশতেহারগুলো প্রচার করব যে আমরা যে একটি কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা চাই, যেই অর্থনৈতিক ব্যবস্থায় ধনী দরিদ্রের বৈষম্য যেই তীব্র আকার ধারণ করেছিল গত 15 বছর ধরে, সেরকম একটা দেশ থাকবে না যেখানে সকলের কর্মসংস্থানের, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে এমনভাবে গড়ে তোলা, তাদের শিক্ষা ব্যবস্থা এমন তৈরি করা যাতে আমাদের জব সেক্টরের সাথে এই শিক্ষা ব্যবস্থার একটা সংযোগ থাকে এবং সেই একটা দক্ষ তরুণ জনগোষ্ঠী গড়ে তোলা, যারা একই সাথে দেশের ভিতরে কর্মসংস্থান এবং দেশের বাইরেও যাতে তারা বিভিন্নভাবে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সেই সাথে আমরা বলেছি যে বাংলাদেশে বহু জাতি, বহু ভাষী এবং বহু ধর্মের মানুষ আছে, থাকবে, কিন্তু তারা সবাই একসাথে যাতে বসবাস করতে পারে মিলেমিশে, সেরকম একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। সেটি আজকে আমাদের ইশতেহারে ফুটে আসবে। অসংখ্য ধন্যবাদ সুমনা। আসলে জাতীয় নাগরিক পার্টির সদস্য যুগ্ম সদস্য সচিবের সাথে আমরা কথা বলছিলাম এবং এখন কিন্তু এখানে আসলে যে অবস্থা দেখতে পাচ্ছেন, দুপুর 3 ঘটিকা থেকে কিন্তু এখানে তাদের সমাবেশের আয়োজন শুরু হয় এবং 4টার পর থেকে কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এখানে এসে আসলে বক্তব্য প্রদান করা শুরু করেছেন এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গুচ্ছগুচ্ছভাবে জাতীয় নাগরিক পার্টি যে নেতৃবৃন্দ রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক এখন আসলে ঠিক যে শহীদ মিনারের সামনে মঞ্চ করেছে তারা, সেখানে তাসনিম জারা, হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার হোসেন এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে এবং
আজকে ঠিক তাদের 24 দফার ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে এবং ঠিক অল্প কিছুক্ষণ পরে হয়তো আমরা সেই ইশতেহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তবে আমরা খসড়া একটি ইশতেহার আসলে হাতে পেয়েছি এবং সেখান থেকে যদি দুটো বিষয় জানিয়ে রাখি যে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের ইশতেহারে কিন্তু এটি প্রথম তাদের দাবি রয়েছে এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার হচ্ছে দ্বিতীয় দাবি এবং তৃতীয় দাবিতে রয়েছে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। এই নিয়ে মোটামুটি আরও 21টি দাবি তাদের রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আসলে এই দাবিগুলো কিছুক্ষণ পরে হয়তো পুরো জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন। এবং গত বছর 3 আগস্ট কিন্তু এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন এক দফার এবং আজকে 1 বছর পর এসে আবারও এই শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে বাংলাদেশের বিনির্মাণের যে ইশতেহার সেটি এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই আয়োজন। এবং শোভনা শুনেছিলেন যে আজকে আগামী 5 তারিখে হচ্ছে যে জুলাইয়ের যে সনদ সেই সনদের আসলে আমরা হয়তো বা দেখতে পারবো এবং যেহেতু অল্প কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে ইশতেহারগুলো পড়ে সেহেতু আমরা আসলে সরাসরি দর্শকদেরকে জানাতে পারবো যে এই 24 দফার মধ্যে আসলে কি কি রয়েছে। শোভনা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। রোববার বেলা 12টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার মোট 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। এসব গ্রামের প্রায় 5000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী 3 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হয়েছে। 3 মাস বন্ধ থাকার পর হ্রদ থেকে তুলে নেওয়া হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই রোববার থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহন ও স্থানান্তর শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে গত 1 মে থেকে 3 মাসের জন্য মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় এই সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। উৎসে করসহ নানা আইনি জটিলতায় চট্টগ্রামে আবাসন খাতে কাঙ্ক্ষিত কর আদায় হচ্ছে না বলে জানিয়েছেন রিহ্যাব নেতারা। চট্টগ্রামে 5 শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 120টির মতো প্রতিষ্ঠান সরকারকে রাজস্ব দিচ্ছে। বাকি প্রায় 400টির মতো প্রতিষ্ঠান কর দিচ্ছে না। এ অবস্থায় কর আদায় বাড়াতে চট্টগ্রামের রিহ্যাবের সাথে মতবিনিময় ও কর্মশালা করেছে আয়কর বিভাগ। রোববার সকালে নগরীর চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের শতাধিক মালিক ও কর্মকর্তা। এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূরীকরণ ও অডিটের নামে হয়রানি বন্ধ করার দাবি করেন রিহ্যাব নেতারা। তারা বলেন, কর কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ ও কর আদায় সহজীকরণ করলে আবাসন খাতে বিপুল রাজস্ব আয় সম্ভব। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তৃতা দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা। আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ, তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক, শিক্ষা দীক্ষায় হোক, মেধা মানবে হোক, তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বন্ধুরা,
সেই মহান লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চীকৃত মানবিক মানুষ করার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি, মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা, কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি। এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল, তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ, সেজন্যই আজকে তোমাদের সাথে সরাসরি সম্পর্কিত এরকম 2-4টি বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রিয় ভাই বোনেরা, আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোন একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে, এটি জরুরি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হওয়াই নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্বের প্রয়োজন। কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত। তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুবৃন্দ, শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে, এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী, ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয়। গাইবান্ধার সাদুল্লাপুরে মাচা পদ্ধতিতে মরুদেশের প্রাণী দুম্বার ভিন্ন ধর্মী এক খামার গড়েছেন তরুণ উদ্যোক্তা জহিরুল ইসলাম জাহিদ। এতে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। দুম্বার খামার দেখে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। 7 মাস আগে এজেন্টদের মাধ্যমে 8 লাখ টাকায় ভারত থেকে তুর্কি জাতের একটি পাঠা সহ 5টি দুম্বা কেনেন জহিরুল ইসলাম জাহিদ। এরপর পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে এগুলো পালন শুরু করেন তিনি। দুম্বাগুলোকে প্রতিদিন ঘাস, খড়, পাতা, ভুসি ও সরিষার খৈল খাওয়ানো হয়। শান্ত স্বভাবের প্রাণী হওয়ায় দুম্বা পালন বেশ সহজ বলে জানান জাহিদ। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় চিকিৎসা খরচও খুব কম। আর এটা বেশ ভালো, লাভজনক একটা বিজনেস। হ্যাঁ, আমি অনেকভাবে এটা যাচাই করে দেখেছি। এর চাহিদাও অনেক বেশি দেশে। সারা দেশের মানুষ দুম্বা এখন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না। এরকম একটা সিচুয়েশন। বাচ্চা কাছে হলে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারিদের দেবো। পড়াশোনার পাশাপাশি দুম্বা পালনের একটা টার্গেট নিয়েছে, এখন দেখি লাভজনক হয়। দুম্বা তো দেখি নাই কোনোদিন, নতুন দেখতেছি। খামারের এক একটি দুম্বার ওজন 75 থেকে 120 কেজি পর্যন্ত। প্রতিটির বাজার মূল্য 2.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত হতে পারে। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দুম্বা পালন লাভজনক হওয়ায় অনেকেই এই পশু পালনে আগ্রহী হচ্ছেন। আমরা তার পাশে থাকব এবং যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। সফল হোক, এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয় তাহলে আমরা এই তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দেশে দুম্বার মাংসের চাহিদা থাকলেও উৎপাদন কম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই মাংস রপ্তানি করা সম্ভব বলে মনে করেন খামারিরা।
দীপ্ত, বার্তাকক্ষ। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ফল 2025 সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর টিকাটলি ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানান তাদের আগামী দিনের স্বপ্নের কথা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফিরদৌস আজিম। তিনি জানান শত বাধার মুখেও এগিয়ে যেতে হবে নারীদের। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্টল নির্মাণ করে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু নারীদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। শিক্ষা আমাদেরকে মেরুদণ্ড দেয়, সোজা হয়ে দাঁড়াতে শেখায়, নিজের কথা বলার সব কিছুই পারবো, কিন্তু আমাদের অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয়। সে বাধাগুলো পেরোবার সাহস জোগাতে হবে একে অন্যের থেকে, সবার কাছ থেকে শিখে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তার পানি বইছে বিপদ সীমার উপরে, লালমনিরহাটের নিচু এলাকায় পানিবন্দী হাজারো পরিবার। 3 মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই লেক উন্মুক্ত, পর্যাপ্ত মাছ আহরণের আশা জেলেদের। গাইবান্ধায় মরুর প্রাণী দুম্বার খামার গড়ে সফল তরুণ উদ্যোক্তা, সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ। এই ছিল জেলার সংবাদে।